হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গল্প অবেলায় ফোটা পুষ্প, লেখনীতে রূপা, পর্ব ৫। ইরফান সিঁড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মায়াবিনী, ফাইনালি আমার চোখ পড়লো তোমার উপর। আর্য রুমে এসে দেখলো পুষ্প রুমে নেই। এতে আর্য ভীষণ বিরক্ত হয়। সে বুঝতে পারে না কার উপর বিরক্ত হচ্ছে, পুষ্পের উপর নাকি নিজের উপরই। তার কেন এরকম অস্বস্তি হচ্ছে? ওই মেয়েটা যার সাথে হাসুক, তাতে আমার কি? না না, আমাকে এসব শেষ করতেই হবে। সে এসবে জড়াতে চায় না। আর্য নিজের মাথার চুল খামচে ধরে। তার নিজের উপর বিরক্ত লাগছে, রাগ উঠছে। হঠাৎ আর্যর কানে আসে মেয়েলে চিকন কণ্ঠ, ঠিক যেন কোকিলের গলা। আর্য কণ্ঠ অনুসরণ করে বারান্দার দিকে এগিয়ে গিয়ে দরজায় দাঁড়ালো। চোখ স্থির হয় সাদা মেঝেতে বসা শীর্ষীয় কন্যার উপর। হিজাব খুলে গলায় ঝুলিয়ে রেখেছে, চুলগুলো মেচিবেন করা। কয়েকটি ছোট চুল মুখের উপর এসে পড়ছে। পা ভাঁজ করে মেঝেতে বসেছে, কোলের উপর সাদা তুলতুল আর তুলিকে নিয়ে। সাদা গ্রাউন্ড মেঝেতে ছড়িয়ে পড়েছে। পুষ্প খরগোশ দুটোকে গাজর খাওয়াচ্ছে আর হেসে হেসে বলছে, জানিস আজকে প্রথমবার নৌকা চড়েছি। প্রথম আমার ভয় করছিল, কিন্তু সিমরান আপু আর আহানাম ভাইয়া দুজন আমাকে সাহস দিয়েছে, অনেক কিছু দেখিয়েছে। সিমরান আপু আমাকে ধরে রেখেছিল যেন পড়ে না যাই। আস্তে আস্তে আমার ভয় কেটে গিয়েছিল। তারপর আমার অনেক ভালো লেগেছিল। ভাইয়া ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম খাওয়াইছে আমাকে। আজকে অনেক মজা করেছি আমি। আহনাফ ভাই আমাকে অনেক কিছু দেখিয়েছে। হাসি মুখের পুষ্প এক একটা কথা শুনে আর্য রাগ যেন বাড়ছে বই কমছে না। এই মেয়ে তার সামনে ভয়ে দাঁড়াতে পারে না, আর আহনাফের সাথে ঘুরতে গিয়েছিল। আমার সামনে ভাজা মাছটা উল্টে খেতে চায় না, আর সবার সাথে বাইরে থেকে ঘুরে আসে। সব এই মেয়েটার নাটক। সে এবার পুষ্পর এক কদম পিছনে গিয়ে দাঁড়ালো। পায়ের শব্দ হয়ে মুখ তুলে তাকালো পুষ্প। আর্যকে দেখে রমণের মুখের ভিতর ছায় নেমে আসে, যা চোখ এড়ায় না আর্যর। এতে যেন আর্য আরও ক্ষিপ্ত হলো। সে এবার হাঁটু গেড়ে বসলো একদম পুষ্পর নিকটে। এতে পিছিয়ে যেতে চায় পুষ্প, কিন্তু আর্য হতে দেয় না। এক থাবায় পুষ্পের কাজ চেপে ধরে একদম নিজের কাছে নিয়ে আসে। আর্য গরম নিঃশ্বাস পুষ্পের মুখের উপর আশ্রয় পড়ছে। আর্যকে নিজের এত কাছে দেখে পুষ্পর হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ভয়ে বুক দূর দূর কাঁপছে। এর মধ্যে শোনা যায় আর্যর গম্ভীর ঠান্ডা সুর, এই মেয়ে, তোমার সমস্যা কি? কতবার বলেছি আমার চোখের সামনে আসবে না? কথা কানে যায় না কেন? আমি তোমাকে বলেছি আমার থেকে দূরে থাকতে, আর তুমি আরও বেশি করে আমার কাছে আসছো। হোয়াই ড্যাম ইট। আর্যের বলা কথাগুলো শুনে পুষ্প কি বলবে বুঝতে পারছে না। সে তো ভয়ে মুখ মেলতে পারছে না, কথা বলবে কি করে? গলা রুদ্ধ হয়ে গিয়েছে। এদিকে পুষ্পকে চুপ থাকতে দেখে আর্যর হাতের চাপ আরও বেশি বাড়িয়ে দেয়। এতে যেন আর্যের ধরে রাখা জায়গাটা ডেবে যাচ্ছে, মনে হচ্ছে নখ গেঁথে যাচ্ছে। ব্যথায় পুষ্পর অক্ষি যুগল ভিজে ওঠে। টলমলি হরিণের চোখ আর্যর দিকে যেতে আর্য থমকে যায়। মেয়েটা আবার কেন কাঁদছে? সে এখন কি এই মেয়েকে মেরেছে নাকি? কাদার মতো কি বলেছে? শুধু জিজ্ঞেস করেছে, এতে কাঁদতে হবে কেন? পুষ্প ব্যথায় নীরব অশ্রু বিসর্জন দিতে থাকে। প্রতি রাতে গুমড়ে গুমড়ে কাঁদতে কাঁদতে শব্দ করে কাদা হয়তো ভুলেই গিয়েছে। আর্য পুষ্পকে নীরবে কাঁদতে দেখে থমকে গেল। কেন জানি তার খুব অস্থির লাগে মেয়েটার চোখের পানি দেখলে। আর্য নিতে পারলো না, ধমকিয়ে উঠল, এই মেয়ে, কাঁদছো কেন? আমি কি তোমাকে মেরেছি? আর্যর ধমকে পুষ্পের কোলে থাকা খরগোশ দুটো চমকে উঠল, দৌড়ে কোল থেকে নেমে গেল। পুষ্প ভয়ে ভয়ে দুদিকে মাথা নেড়ে বোঝালো, মারেননি। তাহলে কাঁদছো কেন? ড্যামিট, কান্না বন্ধ করো। পুষ্প তাড়াহুড়া করে নিজের চোখের জল মুছে নিল। চোখের জল আটকানোর চেষ্টা করতে লাগলো। ইরফান অনেকক্ষণ আহনামের সাথে গল্প করে। এর মধ্যে নিচে নেমে এলো শেহনাজ সরকার। ইরফানকে দেখা মাত্রই তিনি কাজের লোকদের নাস্তা রেডি করতে বললেন। ইরফান আর আর্য বাড়িতে প্রবেশ করতে মাগরিবের আজান দিয়ে দেয়। শেহনাজ সরকার আর জেনিফার সরকার নামাজ আদায় করে নিচে নামতে ইরফানকে দেখতে পায়। ইরফান শেহনাজ সরকারকে দেখে সালাম দেয়। শেহনাজ সরকার সালামের জবাব দিয়ে টুকটাক কুশল বিনিময় করে। এর মধ্যেই কাজের মেয়ে নাস্তা নিয়ে এলো। শেহনাজ সরকার ইরফানকে খেতে বলে রান্নাঘরের দিকে চলে গেল। সেখানে জেনিফার সরকার গেছেন। দুজন মিলে রাতে রান্নার প্রস্তুতি নিতে লাগলেন। সিমরান উপরের সিঁড়ির পাশে পিলারের আড়াল থেকে উকি দিয়ে দেখছে ইরফানকে। সিমরান ফ্রেশ হয়ে কাপড় পাল্টে এখন সুতির মতো কলাপাতা রঙের 3 পিস পরেছে। সেটাতেই তাকে বেশ মানিয়েছে। তার হৃদস্পন্দন অস্বাভাবিক বাড়ছে ইরফানকে দেখার পর থেকেই। ওপরে রুমে যাওয়ার পর থেকে মনে হচ্ছে আর একটু দেখলে ভালোই হতো। তাই সে কাপড় পাল্টে এখন উকি দিয়ে দেখছে ইরফানকে। সিমরান নিজেই মনে মনে ভাবলো, সে কি সত্যি প্রেমে পড়ে গেল লোকটার উপর, নাকি শুধু দেখতে ভালো লাগছে? কিভাবে বুঝবে প্রেমে পড়েছে নাকি চোখে দেখতে ভালো লাগছে? ইরফান বারবার উকি দিচ্ছে উপরের দিকে, হয়তো কার অপেক্ষার প্রহর গুনছে। এর মধ্যে নিচে নেমে এলো পুষ্প। সে এদিক ওদিক তাকিয়ে দেখলো শেহনাজ সরকার কোথায় আছেন। পুষ্প খেয়াল করেছে সোফায় বসে ইরফান তার দিকে তাকিয়ে আছে অদ্ভুত এক ঘোর লাগা দৃষ্টিতে। শেহনাজ সরকার রান্নাঘরে আছে বুঝতে পেরে সেদিকে পা বাড়ায় পুষ্প, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে বাঁধল বিপত্তি। পা বেজে পড়ে যেতে নিল। ইরফান বলল, মায়াবিনী, সাবধানে যাও। ইরফানের মুখে মায়াবিনী শব্দটা এতটাই ক্ষীণ ছিল যে পাশে বসে আহনাপা হয়তো শুনতে পারেনি। ইরফান দৌড়ে এসে পুষ্পকে আগলে নিয়ে ধরে ফেলে। পুষ্প তো ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে আছে, হয়তো অপেক্ষা করছে পড়ে গিয়ে কোমর ভাঙবে।
কিন্তু ব্যথা পায়নি সেটা বুঝতে পেরে পিটপিট করে চোখ খুলে দেখে সে পড়েনি। তুমি ঠিক আছো? অপরিচিত কণ্ঠ শুনে পুষ্প দ্রুত নিজেকে সামলে নিয়ে সরে দাঁড়ালো। সে সৌজন্যতা বজায় রেখে মিনমিন করে বলল, জি ঠিক আছি, ধন্যবাদ আপনাকে। এর মধ্যে আহনাব এসে পুষ্পকে জিজ্ঞাসা করে, পুষ্প ঠিক আছিস? ঠিক আছি, উনি বাঁচিয়ে নিয়েছে। ইরফানের দিকে তাকিয়ে বলল সে। আহনাব আর কিছু বলে না। সে এদিকে আর্যকে আসতে দেখে পুষ্পকে যেতে বলে ওরা উপরে চলে গেল। আর যতক্ষণ সবকিছু দেখছে সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পুষ্পর চলে যাওয়ার দিকে। সে রীতিমতো বিরক্ত, নিজের ওপর নাকি ওই মেয়ের উপর বুঝতে পারছে না। এই মেয়ে তার সামনে থাকলে বিরক্ত লাগে, আবার সামনে না থাকলে বিরক্ত লাগে। কি হচ্ছেটা কি তার সাথে? সব মিলে সে নিজের ওপর প্রচুর বিরক্ত। আর্যকে দেখা মাত্রই ইরফান এসে তাকে টেনে সোফায় বসিয়ে দিল। বলল, আরে শালা, তুই বলিস নি কেন এটা তোর বোন? ওই মেয়েকে আমি আমার বোন মানি না। আর্য কিছুটা চিৎকার করে বলে উঠল। আর্য এবার আরও বিরক্ত হয়। সে নিজের মাথা থেকে ছেড়ে ফেলতে চাইছে, আর এরা এক একজন তাকে বারবার মেয়েটার কথা মনে করিয়ে দিচ্ছে। ইরফান কিছু মনে করলো না। সে ভাবলো এখানে মেজাজি নিয়ে সমস্যা হচ্ছে তার বন্ধুর। সে মুচকি হেসে বিড়বিড় করে বলল, বোন মানতে হবে না, তুই একেবারে ভাবিই ডাকিস। আমার সাথে বিয়ে হওয়ার পর কিছু বললি? আর্যর কথা ইরফান বলল, কই কিছু না তো। তারপর সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আর্যকে বলে সে তার বোনকে পছন্দ করে, তাহলে আবার শুরু করবে। মেয়েরা ভালোবাসতে যায় না, লোভী। তার জন্য যদি তার মায়াবনীর উপর রাগ দেখায় আর্য, তার চেয়ে বরং আরও কিছুদিন যাক। সে তার মায়াবনীকে নিজের মনের কথা জানাক, তারপরে নয় বোঝানো যাবে। শেহনাজ সরকারের জোরাজুরিতে ইরফান রাতের খাবার খেয়ে তারপরে চলে গেল। বেশ কায়দা করে পুষ্প কোন কলেজে পড়ে সেটা জেনে গিয়েছে। শেহনাজ সরকার পুষ্পের সাথে পরিচয় করিয়ে দিয়েছে ইরফানকে, কিন্তু নিজের ভাইয়ের মেয়ে হিসাবে, আর্যর স্ত্রী হিসাবে নয়। এতে সবাই বেশ অবাক হয়, তবুও কিছু বলে না। আর্যও বেশ অবাক হয়। যে মা সবসময় চায় পুষ্পকে যেন আর্য তার বউ হিসেবে মেনে নেয়, সবসময় বউ বউ করে, সে আজ বোন বানিয়ে দিল। কত সুন্দর করে বলে দিল, আমার ভাইয়ের মেয়ে, আর্যর মামাতো বোন। কিন্তু কথাটা শুনে কেন জানে আর্যর মোটেও ভালো লাগেনি। সে খাবার টেবিল ছেড়ে নিজের রুমে চলে যায়। আর্য চলে যাওয়ায় কি কিছু মনেও করলো না। সবাই জানে সে এরকমই, কিন্তু পুষ্প আর খেতে পারলো না। সে প্লেটে শুধু বসে বসে হাত নাড়ছে। সেটা শেহনাজ সরকার খেয়াল করে বললেন, পুষ্প খেতে ইচ্ছা না করলে খেতে হবে না। পুষ্প যেন এই বলার অপেক্ষায় ছিল। হাত ধুয়ে উঠে চলে গেল পুষ্প। পুষ্প চলে যাওয়ার দিকে অপলক তাকিয়ে আছে ইরফান। এরপর খাওয়া দাওয়া শেষ করে ইরফান চলে যায়। বাকিরা সব গোছগাছ করে ঘুমাতে চলে যায়। পুষ্প রুমে এসে দেখে আর্য রুমে নেই। বারান্দার দিকে তাকিয়ে দেখে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। সেটা দেখে পুষ্প বিড়বিড় করে, পাগলেও নিজের ভালো বোঝে, তাহলে সরকার সাহেব কেন বুঝতে পারে না মদ সিগারেট এগুলো নিজের শরীরের জন্য ক্ষতিকর? তবে মুখ ফুটে বলার সাহস নেই পুষ্পর। পরক্ষণে পুষ্পর মনে পড়ে বারান্দায় যে তার তুলতুল আর তুলি আছে, তাদের যদি ক্ষতি হয়ে যায়। তাই সে চুপি চুপি গিয়ে খরগোশ দুটোকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরতেই কানে আসে আর্যর কণ্ঠস্বর, মেয়ে তুমি বড্ড স্বার্থপর। নিকোটিনের ধোঁয়া যে টানছে তার ক্ষতি হবে জেনেও তাকে থামাচ্ছ না, অথচ সেই নিকোটিনের ধোঁয়াই এই পানি দুটোর ক্ষতি হবে বলে চুপি চুপি নিয়ে যাচ্ছ। তোমরা মেয়েরা তো স্বার্থপর কেন? হোয়াই? আর্যর কথাগুলো শুনে পুষ্প কী বলবো বুঝতে পারছে না। আর্য আচানক বলায় পুষ্পর বুক রীতিমতো কাঁপছে ভয়ে। এখন আর্যর কথা শুনে ভয় কিছুটা কেটে গেল, পুরোপুরি যায়নি। তবুও সে আর্যর কথা বিপরীতে মিনমিন করে বলল, আপনাকে বললে কি আপনি ছেড়ে দেবেন সিগারেট খাওয়া? উল্টো না হয় আমাকেই মারবেন, নয়তো বকবেন। পুষ্পর কথা শুনে আর্য ঝড়ে বেগে এসে পুষ্পর দু কাজ শক্ত করে চেপে ধরে বলল, অ্যাকচুয়ালি ঠিক ধরেছ, তাই চুপচাপ থাকবে, আমার থেকে দূরে থাকবে, ভুলে আমার আশেপাশে আসবে না, গট ইট। আর্য সন্ধ্যাবেলাতে পুষ্পর কাজ চেপে ধরাতে নখ ডেবে গিয়েছিল। এখন একই জায়গায় আর্য আবারও চেপে ধরাতে পুষ্প ক্ষীণ আওয়াজে আত্মনাদ করে উঠল। পুষ্পর সূচক শব্দ শুনে আর্য উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আর ইউ হার্ট? পুষ্প আঁখি জগল ভিজে উঠে। সেদিকে তাকিয়ে আর্য বলল, স্টুপিড, কি হয়েছে বলছো না কেন? আর্য এতবার জিজ্ঞাসা করার পরেও পুষ্প কিছু না বলায় আর্য এবার আরও রেগে ধমক দিয়ে উঠল, স্টুপিড, চুপ করে আছো কেন? কাঁদছো কেন? ড্যামিট! চিৎকার শুনে পুষ্প ভয়ে ভয়ে এবারও ফুপিয়ে কেঁদে উঠল। সেটা দেখে আর্য এবার আরও অস্থির হয়ে উঠল। সে নিজের রাগ সামলানোর চেষ্টা করে কিছু বলতে যাবে, এমন সময় কিছু একটা খেয়াল করতেই সে পুষ্পকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজের রুম থেকে বেরিয়ে গেল। আর পুষ্প সে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো। পুষ্প রুমে এসে দেখলো আর্য কোথাও নেই। সে এগিয়ে গিয়ে সোফায় বসে নিজের কাঁধ থেকে জামাটা একটু নামাতেই দেখতে পেল ক্ষত হয়ে গিয়েছে। সে ক্ষত স্থানে আবারও নখের দংশন হয়েছে, রক্ত ঝরছে। ক্ষতগুলো দেখে পুষ্প আবারও ফুপিয়ে কেঁদে উঠল। কেন হচ্ছে তার সাথে এসব? সে তো লোকটার থেকে দূরে থাকে সব সময়, নিজেই কাছে আসে আবার নিজেই আঘাত করে দূরে থাকতে বলে। শেহনাজ সরকার নিচে পানি নিতে এসেছিল। যাওয়ার সময় হঠাৎ করে ফুপিয়ে কান্নার শব্দ পেয়ে পা জোড়া যেন থমকে গেল। খেয়াল করে দেখলাম শব্দটা আর্য রুম থেকে আসছে। তাকিয়ে দেখলো দরজা খোলা। দরজার সামনে দাঁড়াতে দেখতে পেল পুষ্প সোফায় বসে কাঁধের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মুহূর্তে অস্থির হয়ে এগিয়ে আসলো শেহনাজ সরকার। পাশে বসে পুষ্পর আদরের মুখটা নিজের আজলে নিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো,
কি হয়েছে পুষ্প, কাঁদছিস কেন? বিষয়টা হঠাৎ হয় পুষ্প বুঝতে একটু সময় লাগে, কিন্তু বুঝতে পেরে নিজের ক্ষত লুকাতে চাইল সে। কিন্তু তার আগে শেহনাজ সরকার চোখে পড়ে যায় সেটা, আর তার চোখ মুখ শক্ত হয়ে যায়। আর্য করেছে এসব? শেহনাজ সরকার গম্ভীর কণ্ঠ শুনে পুষ্প ভয় পেয়ে যায়। এখন যদি ফুপি জানে এসব সরকার সাহেব করেছে, তাহলে আবার মা ছেলের মতো ঝামেলা হবে। এমনিতেই সে আসার পর থেকে দুজনের মতো ঝামেলা শেষ নেই। পুষ্প মিনমিন করে বলল, ফুপি আসলে উনি। এক কথায় উত্তর দে পুষ্প, হ্যাঁ বা না। উনি ইচ্ছা করে করেনি ফুপি। শেহনাজ সরকার আর কিছু শুনতে চাইল না। খুঁজে খুঁজে ফার্স্ট এড বক্স এনে পুষ্পের ক্ষত জায়গায় মলম লাগিয়ে দিল। তারপর পুষ্পকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পুষ্প মা, তোর বয়স অনেক ছোট, এখনও অবুঝ তুই, কিন্তু তুই এই বয়সে অনেক কিছু সহ্য করেছিস। তাই তোকে আর্যর সাথে বিয়ে দিয়ে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি ব্যর্থ হয়েছি। মনে হচ্ছে তোকে এক নরক থেকে তুলে অন্য নরকে রেখেছি আমি। এখন যদি তোর বিয়ে বাতিল করে আমি তোকে আলাদা করে দিই, তাহলে তোর উপর একটা দাগ পড়ে যাবে ডিভোর্সের। সমাজের মানুষ কটু কথা বা তীক্ষ্ণ চোখে তাকাবে তোর দিকে, সেটা আমি চাইনি। তাই তোকে সবসময় আর্যর পাশে রেখে তোর প্রতি মায়া বাড়াতে চেয়েছে আর্যর। কিন্তু না, আর্য শুধালো না। এই ছেলে কোনোদিনই ঠিক হবে না। তাই এখন আমি তোর মতামত চাইছি। তুই আর্যর সাথে থাকতে চাস নাকি মুক্তি চাস? আমাকে বল, আমি সব ব্যবস্থা করব, চিন্তা করিস না। আর্যর সাথে আলাদা হলেও তোর দায়িত্ব আমার। আমি তোকে নিজের হাতে তৈরি করব, তুই এই বাড়িতেই থাকবি। শেহনাজ সরকার সব কথা শুনল পুষ্প মন দিয়ে। পুষ্প বুঝতে পেরেছে ফুপি সরকার সাহেবের ওপর থেকে ভালো হওয়ার আশাই ছেড়ে দিয়েছে। এখন সে কি করবে, কি বলবে, কিছুই বুঝতে পারছে না। সে কিছু বলবে তার আগে রুমে প্রবেশ করে আর্য। তাকে দেখে শেহনাজ সরকার উঠে দাঁড়ালো। যেতে যেতে আর্যকে বলল, পুষ্প গায়ে যদি আর একটা ফুলের টোকা পড়ে তাহলে মনে রেখো, এবারে তোমার জায়গা হবে না। আর তুমি খুব ভালো করে জানো আমি যা বলি তাই করেই ছাড়ি। কথাগুলো বলে চলে গেলেন শেহনাজ সরকার। আর্য এক পলক পুষ্পর দিকে তাকিয়ে দেখলো কান্নার ফলে ফর্সা মুখ লাল হয়ে গেছে। আর্য বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এদিকে পুষ্প মাথা নিচু করে সোফায় বসে আছে। পুষ্প ঠান্ডা মেজার দিকে তাকায় একবার, আবারও চোখ খুলে তাকায় আর্যর দিকে। আর্য বিছানায় উবু হয়ে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে। পুষ্প আর কিছু না ভেবে এগিয়ে গিয়ে বিছানা থেকে একটা বালিশ তুলে নিয়ে ঠান্ডা মেঝেতে শুয়ে পড়ে। ঠান্ডা লাগলো তার এখান থেকে শোয়া ছাড়া কোনো উপায় নেই। ঠান্ডা মেঝেতে শরীর এলিয়ে দিতেই পুষ্প কুঁকড়ে যায়। ওনা দিয়ে নিজের শরীর ভালো মতো ঢেকে নেয়। দুহাতে আড়াআড়িভাবে জড়িয়ে ধরে নিজেকেই। এক সময় ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘুম পড়ে আসে হানা দেয় পুষ্পর চোখে। পুষ্প ঘুমিয়ে যেতে আর্য উঠে বসে। সে ঘুমায়নি। সে তখন পুষ্প কি করে সব লক্ষ্য করছিল। সে এবার গিয়ে পুষ্পর পাশে মেঝেতে শুয়ে পড়ে। সে নিজের হাতের উপর মাথা রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পুষ্প মায়াবী মুখের দিকে। বাচ্চাদের মতো মুখটা কান্নার ফলে লাল হয়ে গিয়েছে, যা দেখে আর্যর চেহারায় কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে বিড়বিড় করে বলল, আম্মু ঠিক কথাই বলেছে, ছেড়ে দাও আমাকে। আমি তোমাকে টলাটলি করতে পারি না, একদম সহ্য হয় না তোমাকে। আই জাস্ট হেট ইউ। আর যে একটু থেমে আবারও বলে, তুমি আমাকে না ছাড়লেও আমি বাধ্য করবো তোমাকে আমায় ছাড়তে। কতদিন সহ্য করতে পারো আমিও দেখব। আমার জীবনে কোনো মেয়ের অস্তিত্ব রাখবো না আমি। তোমরা মেয়েরা হচ্ছে পুরুষের ধ্বংসের কারণ, ছলনাময়ী নারী। নিজেরা ছলনা করে ভালোবাসতে বাধ্য করো, মাঝপথে ছেড়ে চলে যাও। তারপরে বিপরীত দিকে মানুষটা তিলে তিলে মরে যায়, তোমরা দেখেও না দেখার ভান করো। অনেক পুরুষ এটা সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ধরে পড়ে। কথাগুলো বলতে গিয়ে আর্যর গলা ধরে আসে। সে নিজেকে সামলে উঠে দাঁড়ায়। পুষ্পকে কুকড়ে থাকতে দেখে বিছানা থেকে কম্ফোর্টার নিয়ে পুষ্পের গায়ে ছুঁড়ে মারে। হঠাৎ কিছু গায়ে পড়ায় পুষ্প হকচুকে ঘুম ভেঙে গেল। সে কিছু বোঝার আগে আর্য কর্কশ গলায় বলল, এই মেয়ে, যাও গিয়ে সোফায় ঘুমাও। মেয়েদের শুয়ে ঠান্ডা লেগে জ্বর আসলে তোমার ফুপি বলবে সব আমার জন্য হয়েছে, আমার কারণেই তোমার জ্বর হয়েছে। পুষ্প অবাক হয়ে তাকায় আর্যর দিকে। সরকার সাহেব কখন থেকে ফুপিকে ভয় পেতে শুরু করলো, তবুও মুখ ফুটে কিছু বলার সাহস করলো না। এগিয়ে গিয়ে সোফায় শুয়ে পড়লো। এদিকে আর্য আবার বারান্দায় গিয়ে সিগারেটের নিকোটিনে ধোঁয়া উড়াতে লাগলো। সকাল উঠে নাস্তা খেয়ে যার কাজে চলে গেল। শেহনাজ সরকার পুষ্পকে নিয়ে বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে। পুষ্পকে কলেজে নামিয়ে দিয়ে নিজের ল ফর্মে চলে যাবেন। পুষ্প কলেজ গেট দিয়ে ঢুকতেই সারা দৌড়িয়ে এসে জড়িয়ে ধরে বলল, জানিস তোকে অনেক মিস করেছি আমি। পুষ্প হেসে ওঠে সারার কথায়। বলা বাহুল্য, হ্যাঁ, পুষ্প মন খুলে হাসতে শিখেছে, শুধু সারা সিমরানের জন্যই। পুষ্পর এই হাসির পিছনে লুকিয়ে থাকা ভয় নেই, মন খুলে হাসতে পারে। সে বিনিময়ে বলল, আমারও তোর কথা খুব বেশি মনে পড়েছিল জানিস। গতকাল আমি সিমরান আপু আহনাব ভাইয়া ঘুরতে গিয়েছিলাম, নৌকায় চড়েছি। তাই নাকি, আরও কি কি করলি? এভাবে দুজন গল্প করতে লাগলো। একটা কথা আছে না, সঙ্গদেশে লোহা ভাসে, ঠিক সেরকমই। সারা অতিরিক্ত কথা বলায় পুষ্পের সাথে মিশে গিয়েছে। আর পুষ্প তার জবাবের উত্তর দিতে দিতে সে নিজেও বেশি কথা বলে। বাড়িতে থাকা পুষ্প আর কলেজে থাকা পুষ্পকে অচেনা কেউ দেখলে মনে করবে দুটো আলাদা মানুষ, শুধু চেহারায় একই। কথার মধ্যে সারা বলে ওঠে, জানিস আজকে আর্টসের নতুন টিচার আসবে, শুনেছি লোকটা খুব সুন্দর, স্মার্ট। তুই কিভাবে জানলি? আরে ক্লাসের মেয়েরা বলা বলি করছিল, সেই থেকে জানতে পেরেছি। পুষ্পা আর কিছু বলল না, দুজনে ক্লাসে ঢুকে গেল।
দুটো ক্লাস শেষ করে বসে আছে পুষ্প আর সারা। এর মধ্যে ক্লাসরুমে প্রবেশ করলো একজন সুদর্শন পুরুষ, বয়স হয়তো 28-এর কাছাকাছি। পুরুষের হাতে আছে যুক্তিবিদ্যার প্রথম পত্র বই। সে এগিয়ে গিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়ায়, টেবিলের উপর বইটা রেখে সবার উদ্দেশ্যে বলল, হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? সবাই একসাথে বলে উঠল, ভালো আছি আমরা। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি চিন্তার সায়ান, তোমাদের নতুন স্যার। আজ থেকে যুক্তিবিদ্যার প্রথম পত্র ক্লাসটা নেব আমি। আশা করি তোমরা আমার ক্লাসে অপারেট থাকবে। চিন্তাকে দেখে মেয়েরা ফিসফিস শুরু করেছে। এদিকে নতুন স্যারকে দেখে সারা পুষ্পের কাছে কানে কানে গিয়ে বলল, পুষ্প, এই লোক এখানে কেন? পুষ্প ফিসফিস করে বলল, তুই চিনিস না কে? সারা কিছু না বলে চুপ করে থাকে। এদিকে দুজনের মুখের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল চিন্তা সায়ান।